Hello everyone, welcome to my channel World of NCERT. In today's class, we will see the next part of phrasal verbs. গত ক্লাসে আমরা দেখেছিলাম ফ্রেজাল ভার্ব কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটাতে আমরা কিছু কমন ফ্রেজাল ভার্বস দেখব যেগুলি সাধারণত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো যেই ফ্রেজাল ভার্বগুলি আমরা গতকালকে দেখেছিলাম এক্সাম্পল হিসাবে, আজকের ভিডিওতেও আমি সেইগুলি ইনভলভ করেছি যাতে করে আপনাদের একটু প্র্যাকটিস হয়ে যায় আর রিভাইজের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে সেম ফ্রেজাল ভার্বগুলি ইউজ করি। তো ফ্রেজাল ভার্ব জিনিসটা কি আমরা বলেছিলাম যে দুইটা শব্দ একত্রে মিলিয়ে একটা ভার্বের সাথে যখন একটা প্রিপজিশন বা অন্য একটা শব্দ ইউজ করে আমরা একটা নতুন শব্দের উৎপত্তি করি যেটা একটা ভিন্ন অর্থে ইউজ হয় লাইনের মধ্যে, সেটাকেই ফ্রেজাল ভার্ব বলা হয়। ফ্রেজাল ভার্ব আমাদের অজান্তেও আমরা অনেক সময় ইউজ করে থাকি। যেমন একটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যারা আমরা টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি বা টিচিং রিলেটেড লাইফে জড়িত আছি, বিএড করেছি, আমরা প্রায় সময় কথাটা শুনতে পারি যে ড্রপ আউট বাচ্চাদের ভর্তি করানো হবে। ড্রপ আউট কথাটা আমরা অনেকবার শুনি, কিন্তু এই যে ড্রপ আউট কথাটা সেটাও একটা ফ্রেজাল ভার্ব। আজকের ভিডিওতে আমরা সবগুলি একটু একটু করে দেখব। প্রথম যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকশন ফ্রেজাল ভার্ব। অ্যাকশন ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে এই অ্যাকশন ফ্রেজাল ভার্বের আন্ডারে যতগুলি ভার্ব আমরা দেখছি, নট ভার্ব, ফ্রেজাল ভার্ব আমরা দেখছি, সেগুলি জেনারেলি ইউজ করা হয় অ্যাকশন বোঝানোর ক্ষেত্রে, কাজ বোঝানোর ক্ষেত্রে। কীরকমভাবে কাজ? যেমন ব্রেক ডাউন, স্টপ ওয়ার্কিং। কোনো একটা মেশিনারি জিনিস যখন সেটার ওয়ার্কিংটা স্টপ হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, তখন সেটাকে আমরা বলি ব্রেক ডাউন। কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে। এবার কিছু মানুষের এই ডাউটটা থাকতে পারে, যদি এটা ব্রেক ডাউন হয় তাহলে আমি কার ব্রোক ডাউন কেন বললাম? ব্রোক কথার মানে হচ্ছে ব্রেকের পাস্ট টেন্স, অতীতের কথা আমরা বোঝাচ্ছি। কারটা কি হয়েছিল? হাইওয়েতে চলা বন্ধ হয়ে গিয়েছিল। তো পাস্টের ঘটনাটা যখন আমরা বোঝাচ্ছি তখন আমরা ব্রেকের পাস্ট টেন্স ব্রোক ইউজ করেছি। ব্রেকআউট কথার মানে হচ্ছে, তো আমি শিখলাম যে ব্রোক ডাউন কথার মানে হচ্ছে স্টপ ওয়ার্কিং, যেটা জেনারেলি মেশিনের ক্ষেত্রে বোঝানো হয়। কারের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখলাম। সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে ব্রেকআউট মানে স্টার্ট সাডেনলি, হঠাৎ করে শুরু হয়ে যাওয়া। এবার এটা সাধারণত ইউজ করা হয় যুদ্ধের ক্ষেত্রে, আগুনের ক্ষেত্রে, বিভিন্ন রকম অসুস্থতার ক্ষেত্রে। যেমন করোনার কথা আমরা বলতে পারি, করোনা ব্রোক আউট সাডেনলি, নট সাডেনলি মানে তো ব্রোক আউট মানে তো হচ্ছে স্টার্ট সাডেনলি। করোনা ব্রোক আউট ইন দিস এরিয়া, এই এরিয়ার মধ্যে হঠাৎ করে করোনা রোগটা দেখা দিল। তো এরকমভাবে আমরা লাইনটা বলতে পারি। ব্রেক আউটের পাস্ট টেন্সে আমি ব্রোক আউট বললাম, সেম যেটা আমি এখানে ইউজ করেছিলাম। ব্রেক আউট কথার মানে হচ্ছে স্টার্ট সাডেনলি, হঠাৎ করে শুরু হয়ে যাওয়া। এ ফায়ার ব্রোক আউট ইন দ্য বিল্ডিং, এই বিল্ডিংটার মধ্যে হঠাৎ করেই ফায়ার দেখা দিল, আগুন দেখা দিল। তো আমি দুইটা ফ্রেজাল ভার্ব শিখে নিলাম আমার এক্সামের জন্য। একটা হচ্ছে ব্রেক ডাউন যেটা স্টপ ওয়ার্কিং, সেকেন্ডটা হচ্ছে ব্রেক আউট মানে হচ্ছে শুরু হয়ে যাওয়া হঠাৎ করে। নাও থার্ড হচ্ছে ব্রিং আপ মানে কি? মেনশন এ টপিক, রেইজ এ চাইল্ড। কোনো একটা টপিকের কথা মেনশন করা বা কোনো একটা বাচ্চাকে লালন পালন করা, দুইটাকেই ব্রিং আপ বলে সম্বোধন করা যায়। ব্রিং আপের মানে দুইটা ক্ষেত্রে ইউজ করা যায়। যেমন শি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট, ও কি করলো? ও একটা ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট, শি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট, ও একটা ইন্টারেস্টিং পয়েন্ট এর কথা বললো। তো সেখানে আমরা দেখছি মেনশন এ টপিক কিভাবে ইউজ হচ্ছে, কোনো একটা টপিকের ব্যাপারে বলা, শি ব্রট আপ এন ইন্টারেস্টিং পয়েন্ট। আবার এখানে যদি আমি আরেকটা লাইন বলতাম, শি ব্রট আপ এ বেস্ট হিউম্যান বিইং বা কিছু একটা, তখন আমি বলতাম যে কোনো একটা বাচ্চাকে ও লালন পালন করেছে আর খুব ভালোভাবে লালন পালন করেছে। তো দুইটা ক্ষেত্রেই ব্রিং আপটা ইউজ করা হয়ে থাকে। যেমন আরেকটা উদাহরণ আমি দেখি, কল অফ আমরা গতকালকেও পড়েছিলাম। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করা। দ্য মিটিং ওয়াজ কল্ড অফ ডিউ টু ব্যাড ওয়েদার, কোনো একটা খারাপ ওয়েদারের কারণে মিটিংটা ক্যান্সেল হয়ে গেল। তো কল অফ কথার মানে হচ্ছে ক্যান্সেল করা। এবারে এক্সামে গিয়ে যদি কল্ড অফ দেখেন আর আপনি ভাবেন যে আরে আমি তো কল অফ শিখে গেছি, কল্ড অফ তো শিখে যাইনি,
ভুলে যাবেন না যে এটার পাস্ট টেন্স, যখন কলের সাথে ইডি লাগলো তখন এটা পাস্ট টেন্সে চলে গেল। পাস্ট টেন্সটাকে বোঝাচ্ছে কল্ড অফ বলে, এটা কোনো নতুন শব্দ নয়। আর আমার এই ক্লাসটা ওইসব স্টুডেন্টদের জন্য যারা ফ্রেজাল ভার্ব একদম বেসিক থেকে শিখতে চাইছেন। এবার আমি দেখেছি ভিডিওর মাঝখানে কিছু এক্সপার্ট স্টুডেন্ট এসে এমন একটা কোয়েশ্চেন করে যান যেটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা ততটা সহজ হয় না, কারণ আমার ভিডিওটা হচ্ছে সব লেভেলের বাচ্চাদের জন্য, নট বাচ্চা, সব লেভেলের মানুষের জন্য যারা বাংলা মিডিয়াম থেকে আছেন, যাদের গ্রামারের বেস খুব স্ট্রং না, সবার জন্যে। তো হঠাৎ করে কেউ একজন এক্সপার্ট বাচ্চার জন্য আমি এটা বানাচ্ছি না আলাদাভাবে। তো আমার মনে হয় যাদের এরকম কোনো সমস্যা থাকে, এক্সপার্ট লেভেলে গিয়ে কিছু জানতে হলে আপনারা বিভিন্ন রকমের ভালো বই আছে, যেমন পিসি ধর আছে, পিসি চন্দ্রা আছে, আপনারা ওইগুলি রেফার করতে পারেন। ভালো ভালো ইংলিশ গ্রামারের বই আছে, রেনেন মার্টিন আছে, ওইগুলি দেখলেও অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে ক্যারি অন। ক্যারি অন মানে কন্টিনিউ করা। আমরা অনেক সময় এটা আমাদের কথাবার্তার মধ্যে ইউজ করি, মেসেজের মধ্যে ইউজ করি। ওকে, ক্যারি অন, কন্টিনিউ করো। শি ক্যারিড অন উইথ হার স্টাডিজ ডেসপাইট ডিফিকাল্টিজ। ওর অনেক ডিফিকাল্টি থাকা সত্ত্বেও ও ওর পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তো কন্টিনিউ কথার মানে এখানে বোঝাচ্ছে চালিয়ে নিয়ে যাওয়া। নেক্সট দেখি আমরা কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস আমরা গতকালও বলেছিলাম, হঠাৎ করে দেখা হয়ে যাওয়া। I came across an old letter while cleaning. Find by chance, হঠাৎ করে পেয়ে যাওয়া বা দেখা হয়ে যাওয়া। I came across an old letter, আমি হঠাৎ করে একটা ওল্ড লেটার, পুরানো একটা চিঠি ক্লিন করতে গিয়ে পেয়েছি। আবার এই কথাটাকে আমি যদি এরকমভাবে বলি, আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড ইয়েস্টারডে, তো আমি বুঝলাম যে আমার একটা পুরানো বন্ধুর সাথে গতকাল আমার দেখা হয়েছিল। তো কেম অ্যাক্রস বা কাম অ্যাক্রস কথাটা দেখা বা ফাইন্ড, হঠাৎ করে পেয়ে যাওয়া, এই দুইটা শব্দের ক্ষেত্রে ইউজ করা হয়। 7 নম্বরটা হচ্ছে কাম আপ উইথ। থিঙ্ক অফ এন আইডিয়া। কাম আপ উইথ মানে হচ্ছে নতুন করে কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করা। যেমন শি কেম আপ উইথ এ ব্রিলিয়ান্ট সলিউশন। কাম আপ উইথ, ও এখানে আমরা ইউজ করছি যে থিঙ্ক অফ এন আইডিয়া, ও একটা হঠাৎ করে একটা নতুন আইডিয়া নিয়ে বেরিয়ে আসলো। শি কেম আপ উইথ এ ব্রিলিয়ান্ট সলিউশন, ও একটা খুব ভালো সলিউশনের আইডিয়া নিয়ে এসেছে। তো কেম আপ মানে কি, কেম আপ উইথ মানে হচ্ছে নতুন কোনো আইডিয়ার কথা চিন্তা করা। কাট ডাউন অন। কাট ডাউন আমরা প্রায় সময় যখন আমরা কোনো ইউটিউব চ্যানেল দেখি, যখন যোগা রিলেটেড ভিডিওস দেখি, আমরা প্রায় সময় এই কথাটা শুনতে পারি যে ক্যালোরি কাট ডাউন করতে হবে। তো এই কাট ডাউন কথার মানে কি? কাট ডাউন কথার মানে হচ্ছে রিডিউস করা, কমানো। হি নিডস টু কাট ডাউন অন জাঙ্ক ফুড। ও যেই পরিমাণ জাঙ্ক ফুডটা খায় ওইটাকে কমাতে হবে ওর। তো আমি রিডিউস না বলে ডাইরেক্ট বললাম কাট ডাউন। তো যখন আমি রিডিউস শব্দটা ইউজ করছি সেটা খুব কমন ইংলিশ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি কাট ডাউন বলি রিডিউসের ক্ষেত্রে, ফ্রেজাল ভার্বটা ইউজ করি, তাহলে আমার এটা শুনতে আরেকটু ভালো লাগবে, আর একটু স্ট্যান্ডার্ড মেনটেন হবে। হি নিডস টু কাট ডাউন অন জাঙ্ক ফুড, ও জাঙ্ক ফুডটাকে বাদ দিতে হবে। তো এই যে কাট ডাউন অন, পুরা শব্দটা একটা শব্দ। তো আপনারা দেখছেন যে 3টে শব্দ মিলে একটা ফ্রেজাল ভার্ব হয়েছে। সেম নিচেরটা তো আমরা দেখতে পাচ্ছি 9 নাম্বার, ডু অ্যাওয়ে উইথ। অ্যাবলিশ। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে অ্যাবলিশ। অ্যাবলিশ মানে শেষ হয়ে যাওয়া, ফিনিশ হওয়া, ভ্যানিশ হওয়া। দ্য গভর্নমেন্ট প্ল্যান্স টু ডু অ্যাওয়ে উইথ ওল্ড লজ। যতগুলি পুরানা ওল্ড লজ আছে, আইন কানুন হচ্ছে, গভর্নমেন্ট কি করছে, প্ল্যান করছে কি করতে, ডু অ্যাওয়ে উইথ, ওইগুলিকে শেষ করতে বা ওইগুলিকে ইতি দিতে গভর্নমেন্ট চেষ্টা করছে। তো ডু অ্যাওয়ে উইথ কথার মানে হচ্ছে অ্যাবলিশ করা বা স্থগিত করা, শেষ করা। তো আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন কোনো একটা এক্সামের পারপাসে, যখন আমি এক্সপ্লেইন করছি একটা খাতা পাশে নিয়ে বসবেন, খাতাতে সাথে সাথে ওইগুলো লিখে যাবেন, তাহলে আপনি যখন প্র্যাকটিস করবেন বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি দেখবেন, আপনি দেখবেন যে অনেকটাই আপনার কমন পড়ে গেছে বা আপনার জানা। অ্যাটলিস্ট আপনার একটা ধারণা হবে যে ফ্রেজাল ভার্ব কীরকমভাবে পড়তে হবে আর কীরকমভাবে শিখতে হবে।
ড্রপ আউট যেটা আমি বললাম এখানে, লিভ স্কুল অর এ কম্পিটিশন, কোনো একটা কম্পিটিশন থেকেও ড্রপ আউট হয়, আবার স্কুল থেকেও ড্রপ আউট হয়। হি ড্রপড আউট অফ কলেজ লাস্ট ইয়ার, ও লাস্ট ইয়ারই কলেজ থেকে ড্রপ আউট হয়েছে। ড্রপ আউট মানে ছেড়ে দেওয়া। নেক্সট আমরা দেখছি ওয়ার্ক অ্যান্ড স্টাডি ফ্রেজাল ভার্ব। ওয়ার্ক অ্যান্ড স্টাডি ফ্রেজাল ভার্ব মানে এখন যেই ফ্রেজাল ভার্বগুলি নিয়ে আমরা ডিসকাস করব সেটা সাধারণত কোনো একটা কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিগার আউট। ফিগার আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওর সলভ, কোনো একটা কিছু সলভ করা বা কোনো একটা কিছু, যেমন আমি একটা পাজল বললাম, কোনো একটা পাজল আমি আপনাকে দিলাম, দিয়ে বললাম এই পাজলটা সলভ করো, আপনি একটু সময় ট্রাই করলেন, করার পর বললেন আই অলরেডি ফিগার্ড আউট দ্য পাজল। যখন আমি কথাটা বললাম যে আই অলরেডি ফিগার্ড আউট, আমি অলরেডি এটা করে নিয়েছিলাম, তো সেখানে আমি ফিগার্ড আউট কথাটা দিয়ে বোঝাচ্ছি যে আমি অলরেডি ওইটা সলভ করে নিয়েছিলাম। আই কান্ট ফিগার আউট দিস ম্যাথ প্রবলেম, তো এখানে একটা উদাহরণ দিয়েছে যে আই কান্ট ফিগার আউট, এই ম্যাথ প্রবলেমটাকে আমি ফিগার আউট করতে পারছি না, মানে ফিগার আউট মানে সলভ করতে পারছি না বা বুঝতে পারছি না, আন্ডারস্ট্যান্ডও হয় আবার সলভও হয়। ফাইন্ড আউট, নেক্সট যেটা 12 নম্বর ফ্রেজাল ভার্ব আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে ফাইন্ড আউট। ফাইন্ড আউট মানে হচ্ছে ডিসকভার ইনফরমেশন, কোনো ইনফরমেশনকে খুঁজে বের করা। ফাইন্ড আউট শুধুমাত্র ইনফরমেশন না, ফাইন্ড আউট মানে যে কোনো কিছুই খোঁজা হতে পারে, ডিসকভার করা হতে পারে। যেমন শি ফাউন্ড আউট দ্য ট্রুথ অ্যাবাউট হার ফ্রেন্ড, ওর ফ্রেন্ড সম্পর্কে ও একটা সত্যতা খুঁজে পেল বা কোনো একটা সত্যি ঘটনাও খুঁজে বের করলো, ফাউন্ড আউট। এবার এরকম ফাইন্ড আউটের ক্ষেত্রে আজ কোনো জিনিস আপনি হারিয়ে ফেললেন, সেখানেও বলা যায় যে আই ফাইন্ড আউট দ্যাট ওয়ান, দ্যাট ইস্যু অর দ্যাট প্রবলেম, কোনটা কি এটা আমি খুঁজে বের করেছি। জেনারেলি এটা সাধারণত ইনফরমেশনের ক্ষেত্রেই ইউজ করা হয়। যখন আমি পিছনে খোঁজ খবর নিয়ে কিছু একটা জানতে পারলাম তখন সেটাকে ফাইন্ড আউট বলা হয়। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যে দ্য জার্নালিস্ট ফাউন্ড আউট দ্য ট্রুথ বিহাইন্ড দ্য নির্ভয়া কেস। এরকম যখন আমি একটা উদাহরণ দিলাম তখন একটা বোঝা গেল যে ওই কেসটার পিছনে কি ছিল সেটার সত্যতাটা বের করে নিয়েছে। তো ফাইন্ড আউট কথাটার মানে ইনফরমেশন ডিসকভার করা। আমার মনে হয় যে বাকি যারা শুনছেন ক্লাসটা তাদের ক্লিয়ার হয়ে গেছে। 13th নাম্বার যেটা সেটা হচ্ছে গেট অ্যাহেড। গেট অ্যাহেড মানে হচ্ছে প্রগ্রেস করা, মেক এ প্রগ্রেস। কিসের প্রগ্রেস? যে কোনো কিছুতে এগিয়ে যাওয়াটাকে, প্রগ্রেস করাটাকে গেট অ্যাহেড বলা হয়। হার্ড ওয়ার্ক হেল্পস ইউ টু গেট অ্যাহেড ইন লাইফ। আপনি যখন হার্ড ওয়ার্ক করবেন, পরিশ্রম করবেন, তখন সেটা আপনাকে হেল্প করবে এগিয়ে যাওয়ার। নেক্সট হচ্ছে গেট অ্যালং উইথ, হ্যাভ এ গুড রিলেশনশিপ। গেট অ্যালং উইথ মানে হচ্ছে একটা ভালো রিলেশনশিপ মেনটেন করা। আমরা এই এক্সাম্পলটা গতকালও দেখেছিলাম, শি গেটস অ্যালং ওয়েল উইথ হার কলিগস, ও ওর ফ্রেন্ড যে কলিগসরা আছে ওদের সাথে খুব ভালো রিলেশন মেনটেন করে। গেট ওভার, গেট ওভার মানে হচ্ছে এটাও আমরা গতকাল দেখেছিলাম, রিকভার করা। recover from illness or setbacks. He took time to get over flu. সেম যে এক্সাম্পলটা আমরা গত ক্লাসে দেখেছিলাম আজকে আমি আবার ইনক্লুড করেছি যাতে করে আপনারা যারা গত ভিডিওটা দেখেছেন তাদের ক্লিয়ার হয়ে যায়। আর আজকে যারা প্রথমবার ভিডিওটা দেখছেন তারা প্রিভিয়াস ক্লাসে গিয়ে একটু আগের ফ্রেজাল ভার্বটা দেখে নেবেন, তাহলে একটু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা টেট এক্সামের জন্য প্যাডাগজি ভিডিও চাইছেন তারা মেম্বারশিপ নিয়েও প্যাডাগজির ভিডিওগুলি সিরিয়ালে ওখানে দেওয়া আছে, যেগুলি দেওয়া হয়নি সেগুলি কন্টিনিউয়াস হচ্ছে, একটার পর একটা আপনারা চেক করতে পারেন। কিন্তু ওইটার জন্য আপনাকে মেম্বারশিপ নিতে হবে যদি আপনি প্যাডাগজি ক্লাসেস চান। ত্রিপুরা টেট বা বিভিন্ন রকম টেট পরীক্ষার প্যাডাগজি ক্লাসেসগুলির জন্য আপনি চ্যানেলে মেম্বারশিপ নিয়ে চেক করতে পারবেন। Get over, recover from illness and setback. He took time to get over the flu. সেটা আমরা বললাম। এবার নেক্সট দেখি গিভ আপ। গিভ আপ কথার মানে কি? গিভ আপ মানে ত্যাগ করা, স্টপ ট্রাইং। কোনো একটা কিছু
আমি কন্টিনিউয়াসলি ট্রাই করছি, এখন আমি গিভ আপ করে দিয়েছি, আমার মধ্যে আর সেই সচেতনতা নেই যে আমি কন্টিনিউ করে রাখবো, ওই ধৈর্যটা নেই। নেভার গিভ আপ অন ইয়ার ড্রিমস বলছে, তুমি যদি একটা কোনো স্বপ্ন দেখো সেটা থেকে কোনো সময় গিভ আপ করো না। গো আফটার, পারসিউ এ গোল হি ওয়েন্ট আফটার হিজ ড্রিম জব ইন লন্ডন। বলছে যে গো আফটার কথার মানে হচ্ছে পারসিউ এ গোল, কোনো একটা গোল ক্রিয়েট করা, আর নিজের স্বপ্ন বলা যায় সেটাকে পারসিউ করা। তো হি ওয়েন্ট আফটার হিজ ড্রিম জব ইন লন্ডন, ও কি করলো, গোয়ের পাস্ট টেন্স আমরা ওয়েন্ট ইউজ করেছি, সেখানে একটুকু কনফিউজড হবেন না যে এখানে গো আফটার আর এখানে ওয়েন্ট আফটার কেন, কারণ আমরা সবাই জানি গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তো পাস্টে গিয়ে আমি বলছি তাই হি ওয়েন্ট আফটার হিজ ড্রিম জব ইন লন্ডন, ও লন্ডনে নিজের ড্রিম জবের পিছনে গিয়েছে। তো পিছনে যাওয়া মানে কি পারসিউ দ্য গোল, ওর যে গোলটা ছিল সেটাকে পারসিউ করছে। 8th কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে গো ওভার, রিভিউ অর এক্সামিন, just a second, yeah, go over, review or examine, please go over your answers before submitting। তো go over কথার মানে শেষ হয়ে যাওয়ানো, গো ওভার কথার মানে হচ্ছে রিভিউ করা বা এক্সামিন করা। তো রিভিউ বা এক্সামিন করাটাকে আমি যদি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে চাই বলতে পারি প্লিজ গো ওভার ইয়োর আনসার্স বিফোর সাবমিটিং। তোমার আনসারগুলিকে সাবমিট করার আগে একবার গো ওভার করো, মানে একবার রিভিউ করো। হ্যান্ড ইন মানে হচ্ছে সাবমিট করা। হ্যান্ড ইনও একটা ফ্রেজাল ভার্ব, হ্যান্ড ইন কি দিয়ে যদি আমরা ইউজ করি সেন্টেন্সের মধ্যে তো সেটা হয়ে যাচ্ছে হি হ্যান্ডেড ইন হিজ রেজিগনেশন লেটার। আমরা দেখলাম যে হ্যান্ড ইন মানে হচ্ছে সাবমিট করা, যখন আমি সাবমিটেড বলবো পাস্ট টেন্সে যাব তখন আমি সেটাকে বানিয়ে দিলাম হ্যান্ডেড ইন। হি হ্যান্ডেড ইন হিজ রেজিগনেশন লেটার, ও কি করলো, ও রেজিগনেশন লেটারটা সাবমিট করে দিল। 20th নাম্বার, হোল্ড অন, ওয়েট ফর এ শর্ট টাইম। হোল্ড অন মানে হচ্ছে যখন আমরা হাত দিয়েও কাউকে বলি যে হোল্ড অন, একটু সময় অপেক্ষা করো, বা যখন আমরা কাউকে ফোন করি ফোনেও অনেক সময় বলা হয় যে প্লিজ হোল্ড অন। হোল্ড অন মানে ওয়েট ফর এ শর্ট টাইম, একটু ছোট সময়ের জন্য অপেক্ষা করা। হোল্ড অন, আই উইল বি রাইট ব্যাক, যখন আমি কাউকে এই ফ্রেজাল ভার্বটা ইউজ করছি, হোল্ড ধরে রাখা, অন এই প্রিপোজিশন, এই দুইটাকে যখন আমি মিলিয়ে দিই তখন একটা নতুন শব্দের উৎপত্তি হয় যেটার মানে হচ্ছে একটু সময়ের জন্য অপেক্ষা করো। আই উইল বি রাইট ব্যাক, আমি একটু পরেই আসছি, একটু অপেক্ষা করো। তো এই 20টা যেটা ফ্রেজাল ভার্ব আমরা দেখলাম, আশা করি আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে ভিডিওটা আবার দেখুন প্রথম থেকে। এই 20টা যেটা ফ্রেজাল ভার্ব আমরা ডিসকাস করলাম এটা খুবই কমন, বেশিরভাগ এক্সামেই এই কমন ফ্রেজাল ভার্বগুলি এসে থাকে। আমি কমন ফ্রেজাল ভার্বগুলি চুজ করে এই 20টা নিয়ে আজকের ভিডিওটা করেছি। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব দেখব, তারপর ফ্রেজাল ভার্ব আর আমরা কন্টিনিউ করব না। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনার অন্যরকম কোনো ট্যাট এক্সাম রিলেটেড ইংলিশ গ্রামারের ভিডিও চাই তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অনেকেই প্রশ্ন করেছিলেন মেম্বারশিপ যদি নিতে হয় তাহলে কিভাবে নেব। মেম্বারশিপ নিতে হলে আপনি ওইখানে বিভিন্ন রকম গোল্ড আছে, সিলভার আছে, কপার আছে, আপনার সুবিধা মতো যে কোনো যেটা নেবেন সেটা একটু যদি হাই লেভেলে নেন ওইটার কিছু ফ্যাসিলিটিস ডিফারেন্ট থাকবে। ওই অ্যাকর্ডিং টু আপনি জাস্ট একটা খুবই মিনিমাম অ্যামাউন্ট পে করতে হবে আপনার মান্থলি, ওইটা দিয়েই ফর এক্সাম্পল 50 টাকা বা 60 টাকা এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আপনি মেম্বারশিপ নিতে পারেন। আর মেম্বারশিপ নেওয়ার জন্যে নিশ্চয়ই ইউপিআই বা গুগল পে এগুলি ইউজ করেও আপনি পে করতে পারেন, কার্ড পেমেন্টও হতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করছে। বাট এটা একদমই কম্পালসারি না। আপনার যদি মনে হয় আমার চ্যানেলের ভিডিওসগুলি আপনি দেখলে উপকৃত হবেন তখনই নেবেন, এখানে কোনো ফোর্স নেই কারোর জন্যে। আর আরেকটা কথা, কিছু মানুষ মেম্বারশিপ না নিয়ে শুধু শুধু ভিডিওর নিচে এসে কমেন্ট করে যায়, প্লিজ সেটা থেকে একটু সচেতন থাকবেন।
এরকম শুধু শুধু কমেন্ট করা থেকে বিরত থাকবেন। যদি আপনার নেক্সট কোনো ভিডিও চাই গ্রামার রিলেটেড বা এডুকেশন রিলেটেড, তাহলে মেসেজে জানাতে ভুলবেন না যে কোন ভিডিওটা আপনার নেক্সট চাই। ধন্যবাদ সবাইকে আবারও পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা নতুন টপিকের সাথে। বাট এর পরের ভিডিওটাতে আমি আজকে যে 20টা ফ্রেজাল ভার্ব ডিসকাস করলাম মোস্ট ইম্পর্ট্যান্ট, এরপর আরও যে মোস্ট ইম্পর্ট্যান্ট 30 বা 40 ফ্রেজাল ভার্ব যেগুলি সব কয়টা এক্সামে আসে সেটাই আমরা দেখব। তো যদি আপনি প্রথমবার ভিডিওটা দেখেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আবারও।